রাজনীতির ময়দানে কথার উত্তাপ, পাল্টাপাল্টি বক্তব্য বিএনপি, জামাত, এনসিপি। ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ডের অনুমতি নেই হাসিনার, পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে জানালো মোদী সরকার। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। কাল প্রধানমন্ত্রীর সাথে বৈঠক। দশ দিনেও কাটেনি গ্যাস সংকট, ধুঁকছে ফিলিং স্টেশন, শিল্প কারখানা, বিভিন্ন এলাকায় জ্বলছে না চুলা। অচলাবস্থায় জাতীয় মানবাধিকার কমিশন, হাজারের বেশি অভিযোগ নথিভুক্ত হলেও নড়ছে না ফাইল। মরক্কো থেকে স্পেনে অভিবাসন প্রত্যাশীদের ঢল, একই দিনেই ঢুকলো অর্ধলক্ষাধিক, সাগরে ডুবে পদপিষ্ট হয়ে ৩৪ জনের প্রাণহানি। দর্শক স্বাগত চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার সংবাদে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছে আমরা দুজন, আমি জান্নাতুন নাইম এবং আমি ফারজানা আলিশি। একটি মহল ধর্মের নামে দেশে বিভেদ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সব ধর্মের মানুষকে নিরাপদ রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নিয়েছে। জানান, এখানে উগ্রবাদ এবং মৌলবাদের প্রশ্রয় নেই। ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়ে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা বিধান শীর্ষক এই মতবিনিময় সভা। অংশ নেন বিভিন্ন রাজনৈতিক নেতা, বিশিষ্টজন, মানবাধিকার কর্মী এবং সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিরা। বক্তব্যে ধর্ম নিয়ে একটি মহল বিভেদ তৈরি করছে বলে মন্তব্য করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, উগ্রবাদ ও মৌলবাদকে প্রশ্রয় নয়, একটি উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায় সরকার। ধর্মের ভিত্তিতে যারা দেশকে বিভাজন করতে চায় তাদের বিরুদ্ধে আমাদেরকে কিন্তু রুখে দাঁড়াতে হবে। আমরা এখানে উগ্রবাদকে প্রশ্রয় দিতে পারি না, মৌলবাদকে প্রশ্রয় দিতে পারি না। আমরা এখানে একটা উদারপন্থী গণতান্ত্রিক বাংলাদেশ আমরা নির্মাণ করতে চাই। কথা বলে সামনে অনেক চ্যালেঞ্জ থাকলেও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ এসেছে তা ঐক্যবদ্ধভাবে কাজে লাগানোর আহ্বান জানান মির্জা ফখরুল। যারা ৭১কে ভুলে যেতে চায় বা ভুলিয়ে দিতে চায় তারা কখনো বাংলাদেশে বিশ্বাস করে না। বাংলাদেশে বিশ্বাস করতে হলে ১৯৭১ সালকে অবশ্যই 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 সামনে আনতে হবে এবং সেইটাই নিয়েই আমরা এগিয়ে যাই সামনের দিকে। আবার একই সঙ্গে আমরা জুলাইকে অস্বীকার করতে পারি না, এই জন্যেই যে আমাদের অসংখ্য সন্তান তারা বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছে। ভোটে বিএনপির পাশে থাকায় সনাতন ধর্মের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন দলটির মহাসচিব। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিকে, আমাদের তারেক রহমান সাহেবের রাজনীতিকে, বেগম খালেদা রাজনীতিকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং সেই জন্য শাহনেওয়াজ বাবলু, চ্যানেল 24, ঢাকা। সরকার আইনের রক্ষক হয়েও দায়িত্ব পালনে ব্যর্থ, এমন মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। হবিগঞ্জে এনসিপির ওপর হামলায় চোখ হারানো আলিফকে হাসপাতালে দেখতে গিয়ে রাজনৈতিক অধিকার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। এছাড়া জাতীয় প্রেস ক্লাবে এক বক্তব্যে অভিযোগ করেন, সরকারি দলের লোকরা সব জায়গায় চাঁদাবাজিতে লিপ্ত। গত মঙ্গলবার হবিগঞ্জে এনসিপির ওপর বিএনপি নেতাকর্মীদের হামলায় বাম চোখে গুরুতর আঘাত পান ছাত্রশক্তির নেতা আলিফ চৌধুরী। উন্নত চিকিৎসার জন্য বুধবার ঢাকায় অস্ত্রোপচার করা হলেও চোখের আলো ফেরেনি, আরেকটি চোখেও দেখছেন ঝাপসা। শুক্রবার বিকেলে রাজধানীর চক্ষু ও বিজ্ঞান ইনস্টিটিউটে আলিফের শারীরিক অবস্থা দেখতে যান জামায়াতের আমির। পরে তিনি বলেন, সরকার আইনের রক্ষক হয়েও দায়িত্ব পালনে ব্যর্থ। এ সময় তিনি রাজনৈতিক অধিকার নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান। সরকার যাদের দায়িত্ব হচ্ছে দেশে আইন শৃঙ্খলা রক্ষা করা, তারাই যদি আইনের রক্ষক না হয়ে ভক্ষক হয়ে যান, নিজের হাতে আইন তুলে নেন, তাহলে জনগণ কে কার কথা শুনবে? আমরা দেখতে চাই, মুখের কথা নয়, কাজ দিয়ে প্রমাণ হবে
যে এই দেশ আমাদের সবার এবং সরকারি দল দায়িত্বপূর্ণ জায়গা থেকে দায়িত্ব পালন করছে, মানুষের জীবনের স্বস্তি, শান্তি এবং শৃঙ্খলা ফিরে আসছে। এর আগে প্রেস ক্লাবে বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের ত্রিবার্ষিক সম্মেলনের বক্তব্যে বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন সরকারি দল চাঁদাবাজিতে লিপ্ত। প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রীর ইশারায় সব বন্ধ হলেও চাঁদাবাজি বন্ধ হয় না কেন। 1 কোটি 1.5 কোটি মানুষকে তারা চাকরি দিবেন, তাই না? তো অনেকে বলে যে চাকরি তো দিয়েই দিয়েছেন, আর দেওয়া লাগবে কেন? টেম্পো স্ট্যান্ডার্ড চাকরি, কি চাকরিটা বুঝেন তো আপনারা? চাকরি তো হয়ে গেছে। এই চাকরি তো আমাদের জনগণ চায় না, এই চাকরিকে এই দেশের জনগণ ঘৃণা করে। চাঁদাবাজদের হাতে যেখানে সেখানে পরিবহন শ্রমিকরা তারা নাজেহাল হচ্ছেন। চাঁদা দিতে অস্বীকার করলেই তাদের উপর বিপদ নেমে আসছে, তাদেরকে মারধর করা হচ্ছে, আহত করা হচ্ছে, গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে। কারা করছে? সরকারি দলের লোকেরা করছে, এটা পরিষ্কার। গণভোটকে অস্বীকার করা মানে গোটা জাতির রায়কে অগ্রাহ্য করা বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। সিলেটের কোম্পানিগঞ্জে জুলাই পথসভা নিয়ে আজকের কর্মসূচি শুরু করেছে এনসিপি। এখনও কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর মেলেনি। এনসিপির কেন্দ্রীয় নেতারা বলেন লড়াইটা দলীয় নয়, ন্যায় অন্যায়ের বিরুদ্ধে। তৃতীয় দিনে এসে কোনো বাধা ছাড়াই সিলেটে কর্মসূচি শুরু করে এনসিপি। শুক্রবার দুপুরের পর সিলেট সার্কিট হাউস থেকে পথসভার উদ্দেশ্যে কোম্পানিগঞ্জ পৌঁছান নেতাকর্মীরা। বিকেলে থানাবাজারে পথসভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা হুঁশিয়ারি দেন সরকার স্বৈরাচার হতে চাইলে প্রতিহত করার। ন্যায় আর অন্যায়ের মধ্যে লড়াই, জুলুম আর মজলুমের মধ্যে লড়াই, ন্যায় আর অন্যায়ের মধ্যে যে লড়াই, এই লড়াই যদি আপনি ইনসাফের পক্ষ বেছে না নেন, আপনি কোন দল করেন এটা আর দেখা হবে না। এনসিপি নেতারা বলেন দেশে নামার সাথে সাথে শেখ হাসিনার ফাঁসি কার্যকর করবে দেশের জনগণ। সমালোচনা করেন স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় নেতাদের নিয়োগেরও। কোন দল সমর্থন দিছে এটা দরকার নাই, দলের চেয়ে জনগণের সমর্থনের উপরে পৃথিবীতে আর কোনো কিছু নাই। আছে বাংলাদেশের কোন দলগুলোর টাইম আছে আমাদের? এখন হলো আমাদের জনগণের দিকে তাকাইতে হবে। কারণ নির্বাচনটা এখন আমাদের একটা আকাঙ্ক্ষার জিনিস, কিন্তু ওনারা কিন্তু মুখে মুখে বলতে পারে না। তো এই যে আমরা এত কথা বলি, মানুষ রেগে যায় বা বিএনপিরও অনেকে রেগে যায়, কিন্তু আমরা কি আমাদের কথা বলি? আসলে আমরা কাদের কথা বলি? কাদের কথা বলি? আমরা জনগণের কথা বলি। গোয়েনঘাট ও জৈন্তাপুরে আলাদা দুটি পথসভায় শেষ হবে এনসিপির সিলেটের কর্মসূচি। অন্যদিকে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে প্রধান আসামি করে অভিযোগ দায়ের করেছে স্থানীয় ছাত্রদল। এতে সার্জিস আলম সহ 10 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 40 থেকে 50 জনের নামও রয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ফ্রিডম নিয়ে এলো স্কুটি লাকি গোল্ড অফার। স্টিকারে থাকা কিউআর কোড স্ক্যান করে প্যাকের ভেতরের কোডটি দাও আর প্রশ্নের উত্তর দিয়ে জিতে নাও স্কুটি অথবা গোল্ড কয়েন। ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনাকে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। দেশটির কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিকে এই কথা জানানো হয়েছে। লোকসভায় জানানো হয় বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে ঢাকার অনুরোধ নয়াদিল্লির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে বরাবরই আপত্তি জানিয়ে এসেছে বাংলাদেশ। বারবার অনুরোধ সত্ত্বেও যাচাই বাছাই চলছে, এই অজুহাতে তাকে ফেরত দেয়নি দিল্লি। এবার এই বিষয়ের সবশেষ অবস্থা লোকসভার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটিকে জানালো ভারত সরকার। এবার এই বিষয়ের সবশেষ অবস্থা লোকসভার পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক কমিটিকে জানালো ভারত সরকার। শশী থারুর নেতৃত্বাধীন সংসদীয় কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে শেখ হাসিনার ভারতে অবস্থানের বিষয়টি ভারতের মানবিক ঐতিহ্য ও সংকটাপন্ন ব্যক্তিদের আশ্রয় দেওয়ার নীতির অংশ। তবে একই সঙ্গে ভারত ভূখণ্ডে থেকে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অনুমতি তার নেই বলেছে কমিটি।
একই সাথে বাংলাদেশে চীনের বাড়তে থাকা প্রভাব নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছে সংসদীয় কমিটি। ভারতের বন্ধু নয় এমন দেশের সামরিক ফুটপ্রিন্ট নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া বাংলাদেশি নাগরিকদের জন্য দ্রুত স্বাভাবিক ভিসা কার্যক্রম চালুরও সুপারিশ করেছে সংসদীয় কমিটি। তাদের মতে দীর্ঘদিন ভিসা সীমিত থাকায় দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কও ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24। জাগো বাংলাদেশ, আজ বলবো আমার দুনিয়া বানানোর গল্প। সিটিতে নতুন নাকি? আমারটা তো শুনলে, তোমার দুনিয়া বানাবে কখন? আজ, এখন। জাগো, জাগাও, বানাও নিজের দুনিয়া। From Nestle. রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গর। খোঁজ নেন প্রত্যাবাসন প্রক্রিয়া, ক্যাম্পের সার্বিক পরিবেশ সম্পর্কে। এ সময় নিজ দেশে ফিরতে তার কাছে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন রোহিঙ্গারা। কাল বৈঠক করবেন প্রধানমন্ত্রীর সাথে। গেল কয়েক বছর ধরে ধীরে ধীরে কমে আসছে রোহিঙ্গাদের তহবিল। এমন সংকটময় সময়ে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক দূত সার্জিও গর। দুপুরে কক্সবাজারে পৌঁছার পর তিনি সরাসরি যান উখিয়ায়। সেখানে পর্যবেক্ষণ টাওয়ার থেকে দেখেন বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবির। পরে ৪ নম্বর ক্যাম্পে রোহিঙ্গাদের নিবন্ধন কার্যক্রম দেখেন। এরপর ৬ নম্বর ক্যাম্পে আইআরসির হাসপাতাল ঘুরে যান খাদ্য বিতরণ কেন্দ্র পরিদর্শনে। কথা বলেন রোহিঙ্গাদের সাথে। এই সময় রোহিঙ্গারা নিজ দেশে মর্যাদার সাথে ফিরে যেতে যুক্তরাষ্ট্রের সহায়তা চান। আরাও তৈরি আছি, আরা প্রত্যেকজন ইহন হলি এখন আরা যাই বলি আরা তৈরি আছি, আরা আর কাম দেশ আরা দেশক মাদে ওয়াবে সেফটি সিকিউরিটি লেয়ারে ফাটালি বলে আরা আশা করি। তো আরা নসাই কেমন মাদে জিন্দেগি আরা এটা খান্ডা ভাঙি আর মানুষ মরে যার গই। আজি আরা এটা ইলাতা আরা আইব দুনিয়া রাশন দিব হাইম আরা তাকে মেনতনো আর তো কোন দেশ আছে আরা এটা তাই বেলা না চাই। সার্জিও গর স্থানীয় কর্মকর্তাদের কাছে রোহিঙ্গাদের তহবিল, স্থানীয়দের মনোভাব আর রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে জানতে চান। আশ্বাস দেন রোহিঙ্গা সংকটে পাশে থাকার। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় এখানে ১ নম্বর দাতা দেশ হিসাবে কাজ করে আসছে ২০৭০ সাল থেকে। তো এই মুহূর্তে এরকম উচ্চ পর্যায়ের সফরটি অবশ্যই আমাদেরকে আশ্বাস দেবে যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে এই রোহিঙ্গা ক্রাইসিস ম্যানেজমেন্টের ক্ষেত্রে অতীতে আমাদের পাশে ছিলেন, বাংলাদেশের পাশে ছিলেন, সেটি ওনারা কন্টিনিউ করবেন। ওনারা বলেছেন যে ওনাদের ট্যাক্স পেয়ারদের মানি কিভাবে খরচ হয় ওনারা নিজ চোখে দেখতে এসেছেন এবং ওনারা দেখে সন্তোষ প্রকাশ করেছেন। আমি বলেছি যে রোহিঙ্গাদের মধ্যেও কিন্তু তাদের দেশে ফেরত যাওয়ার ডাক উঠিয়েছে। তার উনি বললে ওনারা স্বীকার করলেন, হ্যাঁ রোহিঙ্গাদের যখন তারা কথা বলেছেন, রোহিঙ্গারা বলেছে যে তারা তাদের দেশে ফেরত যাওয়ার জন্য আগ্রহী, তারা চলে যেতে। রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তার সাথে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এবং শরণার্থী কমিশনার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। 10 দিনেও কাটেনি গ্যাস সংকট। স্পষ্ট প্রভাব পড়েছে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে, ঢুকছে শিল্প কারখানাও। রাজধানীর বিভিন্ন এলাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা। সরকারের নীতি নির্ধারকরা বলছেন গ্যাস সংকট কিছুটা কমতে পারে আগস্টের দ্বিতীয় সপ্তাহে। যেখানে অন্যদিন গাড়ির দীর্ঘ সারি লেগে থাকতো, সেখানে এখন নীরবতা। রাজধানীতে একের পর এক সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস না থাকায় বন্ধ সরবরাহ। কোথাও আবার গ্যাস থাকলেও চাপ এতটাই কম যে তা দিয়ে চাহিদা মিটছে না। শুক্রবার রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে এমন চিত্রই দেখা গেছে। যেখানে গ্যাস মিলছে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষার প্রহর শেষ হয় না। গ্যাস নাই, এর সংকট, এই জন্য আমরা একটু বিপদে আছি। প্রায় তাও আজকে শুক্রবার হিসেবে মনে করলাম যে ফাঁকা থাকবে, তারপরেও 1 ঘন্টা লাগলো। ভাড়ায় গাড়ি চালাই, 2 ট্রিপ মারবো, 2 ট্রিপ মারলে গ্যাস শেষে আবার এসে সিরিয়াল ধরতে হবে। এই 1 ঘন্টা সিরিয়াল দিয়া 100 টাকার গ্যাস পাইলাম। আমরা চাহিদা অনুযায়ী গ্যাস দিতে পারি না। বাধ্য হয়ে অনেকেই বিকল্প জ্বালানি দিয়ে গাড়ি চালাচ্ছেন। এতে খরচ বাড়ছে কয়েক গুণ। শুধু চালকরাই নন, গাড়ি সংকটে ভোগান্তিতেও যাত্রীরা। অনেক এলাকায় গণপরিবহন ও সিএনজি চালিত যানবাহনের সংখ্যাও কমে গেছে।
বাধ্য হয়ে এখন তেলে চালাই মাঝে আধা বেলা গাড়ি চালাই, আধা বেলা চালাতে পারতেছি না। সাপোজ আমার গাড়ির পিছনে আমার মাসিক খরচ 5,000 টাকা, এখন সেটা হয়ে গেছে 10 থেকে 12,000 টাকা। এই যে 5,000 টাকা এক্সট্রা ঘাটতি, এই ঘাটতি তো আসলে খুবই অমানবিক। ওই যে গাড়ি গুড়ি চালাইতে পারি না, মহাজনের জমাজাটি দিতে পারি না, আমরা খুব কষ্ট আছে। গ্যাস সংকটের প্রভাব পড়ছে রাজধানীর বাসাবাড়িতেও। কোথাও জ্বলছে না চুলা, তাতে করে চরম ভোগান্তিতে এলাকাবাসী। প্রায় 1.5 সপ্তাহ ধরে চলা এই গ্যাস সংকট কিছুটা কমতে পারে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের সবচেয়ে সুন্দর ঝর্ণা কোনটি? নানাজনে নানা মত দিলেও নির্দ্বিধায় সবচেয়ে বেশি যে নামটি আসবে সেটা হলো আমিয়াখুম। নাইম, বান্দরবানের থানচি উপজেলার দুর্গম পাহাড়ের খাঁজে বয়ে চলা এই জলপ্রপাতটি যেন প্রকৃতির এক অপার বিস্ময়। দুর্গম পথ যার আকর্ষণ বাড়িয়ে দেয় বহুগুণ। এবং সেই আমিয়াখুম থেকে ঘুরে এসে সেই গল্প জানাচ্ছেন সাদবিন শফিক, ক্যামেরায় ছিলেন সবুজ হোসেন। বান্দরবানের থানচি থেকে অপরূপ খরস্রোতা সাঙ্গু নদী ধরে এই শ্বাসরুদ্ধকর যাত্রা। দুপাশে আকাশ ছোঁয়া পাহাড় আর বিশাল সব পাথরখণ্ড পেরিয়ে এগিয়ে যাওয়া রেমাক্রির পথে। গন্তব্য দুর্গম পাহাড়ে লুকিয়ে থাকা প্রকৃতির অনন্য বিস্ময় আমিয়াখুম ঝর্ণা। রেমাক্রি থেকে শুরু হাঁটার পালা। 6 ঘন্টা পর যাত্রা বিরতি জিনাপাড়ায়। ছিমছামে ত্রিপুরাপাড়ায় রাতে থেকে সকাল সকাল রওনা আমিয়াখুমের পথে। শান্ত পাহাড়ের অপূর্ব রূপ, পাহাড়ি ঝিরি আর মেঘ সূর্যের খেলা দেখতে দেখতে পৌঁছে যাওয়া এই পথের সবচেয়ে রোমাঞ্চকর দেবতা পাহাড়ে। এ যেন এক কঠিন পরীক্ষা, পিচ্ছিল আর খাড়া ঢালু পথের পদে পদে বিপদের হাতছানি। ঘণ্টাখানেক পেরোতেই হঠাৎ চোখের সামনে খুলে যায় এক বিস্ময়ের দরজা। বিশাল পাথরের বুক চিরে নেমে আসছে এক ফেনিল জলধারা আমিয়াখুমে যারা আসবেন তারা অবশ্যই মাথায় রাখবেন এই পথটি কিন্তু বেশ অনেকটাই কঠিন। একটা কঠিন পাহাড়ি পথ পাড়ি দিয়ে আপনাদের এখানে আসতে হবে এবং সাথে যেই ব্যাগ থাকবে আপনাদের সেটি যতটুকু ছোট হয় সেটি কিন্তু আপনাদের জন্য স্বাচ্ছন্দ্যের হবে। এর পাশাপাশি স্থানীয় যেসব পাড়া আছে, এখানে যারা বাসিন্দারা থাকেন তাদের সাথে ভালো ব্যবহার করবেন, তাদের সংস্কৃতির প্রতি শ্রদ্ধা রাখবেন। প্রচলিত লোককথা অনুযায়ী আমিয়া ছিলেন এক পাহাড়ি দেবী, আর মারমা ভাষায় খুম মানে ঝর্ণা। পাহাড়ি দেবীর সেই জলপ্রপাত যেন প্রতিটি ঋতুতেই কথা বলে ভিন্ন সুরে। এত কষ্ট করে আসা, এত পাহাড়, এত জঙ্গল সবকিছু পার করে এখন আসার পরে মনে হচ্ছে যে ভিউটা দেখলাম অসাধারণ। এখানেই আসলে সব প্রাপ্তি। একটু সেফ, যেমন হচ্ছে একটু মাটির মধ্যে সিঁড়ি খোদাই করে যে আমরা হচ্ছে পা ফেলার জায়গাটা যদি পাই, সেটা হলে হচ্ছে মানুষ ফ্যামিলি নিয়ে আসতে পারে, আরো বেশি মানে এটাকে আরো বেশি এঙ্গেজ করতে পারে এই জায়গাটাকে। আমরা যেটা করি যে অপচনশীল জিনিস, যেমন হচ্ছে প্লাস্টিকের বিভিন্ন খাবারের প্যাকেট ট্যাকেট এগুলো ফেলে যায়, এগুলো আসলে ফেলে রাখা উচিত না। এই যে এটা এই প্রাকৃতিক জিনিস বা সৌন্দর্য, এটা আমাদের আসলে রক্ষা করা উচিত। কাছে আছে ভেলাখুম আর সাতভাইখুম, চাইলে ঘুরে আসা যাবে সেখান থেকেও। শহুরে যান্ত্রিক জীবনের সব ক্লান্তি এক নিমেষে দূর করে দেয় এই হিমশীতল বুনো জলধারা। পাহাড়ি নিস্তব্ধতার বুকে এ যেন এক অনাবিল শান্তির সুর। সাদবিন শফিক, চ্যানেল 24, থানচি, বান্দরবান। জাতীয় মানবাধিকার কমিশনে হাজারেরও বেশি অভিযোগ নথিভুক্ত হয়ে পড়ে আছে, অথচ নিষ্পত্তি করা যাচ্ছে না সেগুলো। অধ্যাদেশের অধীনে নিয়োগ পাওয়া চেয়ারম্যান ও সদস্যরা পদত্যাগ করেন চলতি বছরের এপ্রিলে। এরপর থেকে আর গঠন করা হয়নি নতুন কমিশন, ফলে মানবাধিকার কমিশনে তৈরি হয়েছে অচলাবস্থা। আশিকেন প্রিন্সের রিপোর্টে বিস্তারিত। মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিতে 2009 সালে আইন করে গঠন করা হয় জাতীয় মানবাধিকার কমিশন। 16 বছর পর সেই আইন বাতিল করে অন্তর্বর্তী সরকার। গেল বছর জারি করে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, যার ভিত্তিতে পুনর্গঠিত হয় কমিশন। কিন্তু বর্তমান সরকার অধ্যাদেশটি আইনে পরিণত না করে ফিরিয়ে আনে 2009 সালের আইন। ফলে অধ্যাদেশের অধীনে নিয়োগ পাওয়া চেয়ারম্যান সহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন চলতি বছরের এপ্রিলে।
তারপর থেকে আর গঠিত হয়নি নতুন কমিশন। মানবাধিকার কমিশনের প্রধান কার্যালয়ে গিয়ে দেখা যায় নেই স্বাভাবিক কর্মচাঞ্চল্য। তবে কমিশনের সচিবালয় বলছে প্রতি সপ্তাহেই আসছে 10 থেকে 12টি অভিযোগ, কিন্তু কমিশন না থাকায় সেগুলো শুধু নথিভুক্ত করে রাখা হচ্ছে। যখন কোনো অভিযোগ আসতেছে, আমাদের অভিযোগ তদন্ত সেকশনে যারা অফিসাররা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা অভিযোগটি প্রসেস করছেন, সারাংশ তৈরি করছেন এবং এটা সামারি তৈরি করে ফাইল আকারে রেখে দিচ্ছেন। পরবর্তীতে যখন কমিশনার এবং চেয়ারম্যান নিয়োগ হবেন তাদের কাছে উপস্থাপন করা হবে। বর্তমানে কমিশনার এবং চেয়ারম্যান না থাকার কারণে এই ক্ষেত্রে আইনগত কোনো পদক্ষেপ আমরা নিতে পারছি না। মানবাধিকার কমিশনে এখন নিষ্পত্তির অপেক্ষায় 1283টি অভিযোগ। প্রতিষ্ঠানটি বলছে কমিশন না থাকায় তৈরি হয়েছে অচল অবস্থা। এছাড়া গুম কমিশনের দেয়া 1500 অভিযোগও পড়ে আছে সিলগালা অবস্থায়। গুম সংক্রান্ত কমিশনের নথিগুলো আমাদের এখানে সিলগালা করা অবস্থায় রয়েছে। পরবর্তীতে গুম সংক্রান্ত আইন অনুযায়ী সরকার যে ডিসিশন নেবেন বা আলাদা তদন্তকারী কর্মকর্তা বা তদন্তকারী সংস্থা হলে আমাদের এখানে যেটা আছে ওনারা যদি নিয়ে যেতে চায় সেটা আমরা ওনাদের কাছে হস্তান্তর করব। আর বিগত 9 সালের আইন অনুযায়ী আমাদের এখানে যে কমিশনে মানবাধিকার কমিশনে বিভিন্ন গুমের অভিযোগ দায়ের করা হয়েছিল সেটাও আমরা আইন অনুযায়ী যদি ওইখানে হস্তান্তর করতে বলা হয় হস্তান্তর করে দেব। নতুন কমিশন কবে গঠিত হবে তা এখনও নিশ্চিত নয়। তবে কমিশন গঠনের ক্ষেত্রে দলীয় পরিচয়ের বাইরে গিয়ে যোগ্য এবং নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়ার তাগিদ মানবাধিকার কর্মীদের। হয়তো 5 সদস্যের বিশিষ্ট যে কমিশন হবে ভবিষ্যতে তার মেজরিটি হয়তো দলীয় সমর্থক পর্যায়ের লোকরা, আমলারা যুক্ত হয়ে যাবে। ফলে এই কমিশন ভবিষ্যতে যদি হয় সেই কমিশন কাজ করা দুরূহ হয়ে যাবে এই ধরনের ঘটনায়। জাতীয় মানবাধিকার কমিশন গঠনে নতুন আইন বিল আকারে উপস্থাপন করা হতে পারে আগামী সংসদ অধিবেশনে।